2 বছর আগে আওয়ামী লীগ কি করছে সেটা যে আজকে সমস্যা হবে এটা আপনি জানতেন না? জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, আমি কিন্তু গ্যাস দিতে আমি পারবো না। তখন মিষ্টি মিষ্টি কথা কইছেন, এখন কোন আওয়ামী লীগের দায়, ফাইজলামি করে। গতকালকে দেখলাম ওনাদের নতুন স্থায়ী কমিটির সদস্য রিজিবে বলেছেন যে 31 সব নাকি বাস্তবায়ন হয়ে গেছে। আমরা এটিও বলতে শুনেছি যে 31 দফার কথা বলে বিএনপি, কিন্তু 32 দফা পর্যন্ত তারা পূরণ করে না। মানে হচ্ছে যে এটা বিপরীতটা আসলে বলা যায়, বিপরীতটা বলা যায়। তার মানে ওনারা দফাগুলো নিজেরা মনে পড়েন নাই। যদি পড়ে থাকেন, ওনাদের প্রথম দফাটাই ছিল কিন্তু সংবিধান সংস্কার কমিশন গঠন করা। আমরা দেখলাম ওনারা সংবিধান সংশোধন কমিটি করেছেন। সংস্কার আর সংশোধন কিন্তু আকাশ পাতাল তফাৎ। এরপর ওনারা সব জায়গায় ধরুন যে আমরা যেটা খুব খুশি হয়েছিলাম যে সবার আগে বাংলাদেশ 16 কোটি মানুষ 18 কোটি মানুষের হবে, সবাইকে ওনারা যার যেখানে যোগ্যতা আছে সেই যেই মতেরই হোক যেই পথেরই হোক, বাদ দিলাম আপনি আমাদেরকে দিবেন না, আরও তো সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদেরকে আপনি নানা জায়গায় পদায়নটা করবেন। কিন্তু আমরা জামাতকে কোথাও দেওয়া হয় না, আমরা বলেছি আমাদের তো আমরা আশাও করি না, এটা স্বাভাবিক, সরকার তার দলীয় লোকে। কিন্তু এই যে একটা সবার আগে যে বাংলাদেশটা আপনারা বলেছেন ওনারা নির্বাচনী ইশতেহারে, আমরা যতগুলো জায়গায় পদায়ন হয়েছে, আপনি পৌরসভা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো স্বায়ত্তশাসিত, আমরা কিন্তু বিএনপি, তার অঙ্গ সংগঠন, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দলের এই নেতাকর্মী ব্যতীত আমরা কিন্তু আসলে বাহিরের কাউকে কিন্তু আমরা সেখানে দেখি নেই নিয়োগ পাওয়ার জন্য। কিন্তু এটি অভিযোগ করা হয়, দেখুন অভিযোগটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি বলেন সব জামাত ইসলামী বলার জন্য বলা হয়, বাস্তবে আসলে এটি সত্য না। যখন আমরা প্রমাণ খুঁজতে যাই তখন সেই যৌক্তিক প্রমাণ কেউ দেখাতে পারে না। বিশেষ করে আমি বলি শেষ দিকে এই সরকারের সবচেয়ে বড় দিক হচ্ছে সরকার জনগণের যে গণভোটের যে গণরায়টা ছিল, এটা সবচেয়ে সরকারের বড় দিক, তারা সেটাকে উপেক্ষা করে তারা একটা ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে। সরকার প্রধানের উচিত হবে যে এই 180 দিনে উনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা কে কেমন করেছেন তার একটা খাতা নিশ্চয়ই ওনারা আছে। সেই খাতাটা খুলে উনি দেখবেন যে সবচেয়ে খারাপ করছে কে কে। এরকম মন্ত্রীদের মাঝখান থেকে, প্রতিমন্ত্রীর মাঝখান থেকে, উপদেষ্টার মধ্যে থেকে কিছু কিছু করে বাতিল করে দেবেন, উনি ছাঁটাই করবেন। ভাই বিএনপি একটা বড় দল, এখানে তো আপনার এমপি আছে প্রায় 247 জন। আপনি যে মূল্যায়নের কথা বলছেন, এই মূল্যায়নের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, মানে সেই মিশ্র প্রতিক্রিয়া থেকেও বেরিয়ে আসার সুযোগ আছে কি? মিশ্র প্রতিক্রিয়া কি? যারা বাদ দেবেন সে দুঃখ পাবে, আবার তার জায়গায় যাকে নিবে সে খুশি হবে। কিন্তু যে দুঃখ পাইলো কে সুখী খুশি হলো এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো জনগণ কি বলতেছে। যে মন্ত্রী ভালোভাবে কাজ করতে পারে নাই তার প্রতি জনগণ আনহ্যাপি। এখন উনি যদি সে আনহ্যাপি যার প্রতি, তাকে উনি যদি জোর করে ধরে রাখতে চান, আগলে রাখতে চান, তো জনগণ ওনারও প্রাণ হ্যাপি হবে। হিসাব তো ভাই ক্লিয়ার। আমি আপনাকে ভোট দিছি কেন বলেন তো দেখি? আমি বিএনপিকে ভোট দিলাম কেন? এই কারণে দিলাম যে বিএনপির কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে তারা দেশটাকে ভালো চালাতে পারবে। এখন যদি তারা দেশ ভালো চালাতে না পারে তাহলে বিএনপির উপরে আমি আনহ্যাপি হব। এখন বিএনপির অনেকগুলি আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, জ্বালানি মন্ত্রণালয় আছে, ওইটা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করলাম কেন? কেন এই দুটো একদম চলেই নেই, এই দুটো খুব খারাপ চলছে। তখন এই 2 মন্ত্রী তো ওনার খুব পাওয়ারফুল, পুরানা লোক, পছন্দের লোক হইতেই পারে। যে ভদ্রলোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো চালাতে পারে নাই, উনি হয়তো অন্য একটা মন্ত্রণালয় ভালো চালাবে, তাকে ওখানে নিয়ে যান। যে ভালো ফুটবল খেলে না সে ভালো ক্রিকেট খেলতে পারে, তো প্রবলেমটাই তো আমার কোনো। কাজেই যে ফুটবল ভালো খেলে না সে লোক খারাপ, তা তো আমি বলতেছি না, তারা এনে ক্রিকেট খেলান। কিন্তু উনি এই কাজটা পারে নাই। যেমন উনি এসেই বলছে মব চলবে না, উনি মব বন্ধ করতে পারে নাই। সর্বশেষ 15 তারিখে আমরা মব দেখলাম তো, এটা তো ওনার এই দায়িত্ব তো ওনার নিতে হবে। জ্বালানি মন্ত্রী বলে যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তো এই মন্ত্রী তো ভাই ওনার ডুবাবে। আপনি একটা কথা বলেন, জ্বালানি মন্ত্রী ভুলে হোক ভালে হোক যেমনি করে হোক উচ্চারণ তো করছে যে গ্রামে কোনো লোডশেডিং নাই। উচ্চারণ করার পরে একবার সে ভুলেও বলে নাই ওটা স্লিপ অফ টাং হয়েছে, বলছে বলে নাই, উনি জায়গায় স্থির আছে। তো এই লোকের কারণে মানুষ খুশি হয়েছে ওনার এই বক্তব্যে। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, অথচ মানে দলীয়করণের কথা বলেন। আমি যদি ওনাকে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলে যে আমেরিকা ফার্স্ট, সেখানে নিশ্চয়ই উনি ডেমোক্রেটিক পার্টির লোকজনকে সেখানে উনি বসান না।
কোনো মানে কোনো যুক্তিও নেই। সুতরাং সরকার যদি মনে করে যে তার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য তার নিবেদিত বিশ্বস্ত লোকজন দিয়েই মানে তিনি পরিচালনা করতে পারবেন, দ্যাটস গুড, সেটা আপনি দেখেন। যদি তারা যদি এর চেয়ে মানে আমলাদের চেয়ে খারাপ করেন তাহলে আপনি পরে বলতে পারবেন। আচ্ছা, তারপর উনি বলছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা ছিল। সংবিধান সংস্কার কমিশন গঠন করলে এখন তো জনপ্রতিনিধিরা জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, সরকারি দল বিরোধী দল সবাই, তারা সবাই মিলেই সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন আনা দরকার, যেটা আমাদের জুলাইয়ের আন্দোলনের দীর্ঘস্বরী শাসনের মুখে আমরা যে পরিবর্তনগুলো আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা পার্লামেন্টে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে অথবা যেগুলো সংশোধন করা, যেগুলো বাতিল করা করতে পারি। কিন্তু যদি সংবিধান সংস্কার কমিশন যদি গঠন করা হতো, তাহলে কি এমপি সাহেবদের কোনো রোল থাকতো? কোনো সংস্কার কমিশনে কি এমপি সাহেব, কোনো দেশে কোনো এমপি সাহেবরা মেম্বার থাকেন? মেম্বার থাকেন না। আপনি শিক্ষা দেখবেন এমপি সাহেবরা কমিশন থাকেন না, আইন কমিশনে কোনো এমপি থাকেন না, তাই না? তো সুতরাং সরকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার জন্য, পিপলের ভয়েসকে ধারণ করার জন্য সরকার ওই মানে আপনার আদার দেন এমপিদের বাইরে নিয়ে মানে এই সমালোচনাগুলো তার মানে আসলে বিরোধী রাজনৈতিক দলের যথেষ্ট গঠনমূলক নয় বলে আপনার আমি তো আপনার উদাহরণই দিলাম। আমি এই জায়গায় আসবো আপনার কাছে। এই জুলাই সনদের ভিত্তিতে আমাদের ইলেকশন হলো, তার ভিত্তিতে কিন্তু আমাদের গণভোটটা হয়েছে এবং সেখানে স্পষ্ট সেখানে বলা আছে যে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে তারা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এখানে বলা আছে স্পষ্ট। তো আপনি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করেই তো মূলত আপনি যে সংবিধান মানে সংশোধন সংস্কার চাচ্ছেন না, সেদিকে আপনি যাচ্ছেন। দেখুন, আমাদের যে সমস্যাগুলো আছে, আমরা বারবারই বলি যে আমাদের রাষ্ট্রে এমন কিছু কাঠামো আছে, এই কাঠামোগুলো একটা সরকারকে ডে বাই ডে ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। ক্ষমতার কাঠামোর কোনো ভারসাম্য নাই। না, আমরা শুনে তুলনা হচ্ছে এই যে একটা জায়গা, আপনি একটা দল যখন জনগণের মতামতকে উপেক্ষা করেন, দেখুন একটা ফ্যাসিবাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এক বৈশিষ্ট্য হচ্ছে আপনি জনগণের মতামতকে আপনি উপেক্ষা করে যাচ্ছেন। এখন যে দেশের আপনি 50% মানুষের সমর্থনে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আবার একই দেশের নাগরিক এবং ওনার দলের লোকেরাও কিন্তু সেখানে আছে, যদি সেটাকে আপনি ইগনোর করেন, এটাই তো একটা ফ্যাসিবাদী। আপনি অ্যাড্রেস করেন, আমি গণভোটকে মেনে নেন। আবার বিরোধী দল হিসেবে এই 6 মাসে আপনাদের ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন আছে। আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমরা কেন ভালো রাজনীতি করেছি, বললাম তো, আমরা কেন হরতাল অবরোধটা দিই নাই, তাহলে ভালো হতো সেখানে। এই ধরনের বক্তব্য রাজনীতিতে অনেক কথাই বলে। এখন বিরোধী দলের দায়িত্বশীল, আমাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা কেউ বলেননি। আমরা যাই বলেছি, আমরা যেটা বলেছি যে সরকার যেহেতু একটা গণভোটকে তারা গণরায়কে মানছেন না, আমাদের আশঙ্কা এই সরকার ধীরে ধীরে যেই রাষ্ট্রীয় কাঠামোগুলোতে ফ্যাসিবাদ তৈরি হয়, যেগুলো আদৌ সংস্কার না হয়, এক সময় রাষ্ট্র তার সেই জায়গায় চলে যাবে। মানুষ বুঝে বিদ্যুৎ, মানুষ বুঝে গ্যাস, মানুষ বুঝে বাজার দর, মানুষ বুঝে আইন শৃঙ্খলা। মানুষ এর চেয়ে বেশি কিছু বুঝতে চায় না। যে আপনি কি করবেন না করবেন, কত কিছু করবেন, সংবিধান করবেন, সংবিধান ঠিক করবেন, জুলাই সনদ করবেন। জুলাই সনদ, জুলাই যোদ্ধা আছে একটা। বার আমি কিন্তু মাঝে মাঝে খুব চিন্তা করি যে জুলাই যুদ্ধ জিনিসটা কি। ওই সময় হুমকির মুখে আমরা আপনাদের সঙ্গে টকশো করছি, আমরা কথা বলি নাই। ওই সময় এই জুলাই যুদ্ধটা কয়েছিল, তখন তারা কোথায় ছিল, তাদের কেউ চিনত? আমরা বিভিন্ন রকম ঝুঁকিকে মাথায় নিয়ে আমরা কথা বলছি। তো আমরা তো কোনোদিন বলি না আমরা জুলাই যোদ্ধা। আমরা এই দেশের নাগরিক, এই দেশের প্রত্যেকটা নাগরিক। জুলাই যোদ্ধা নিয়ে এখন আলোচনা, মুক্তিযুদ্ধের আলোচনা হচ্ছে, জানেন? মুক্তিযোদ্ধা নিয়ে যদি বলা হতো মুক্তিযোদ্ধার কোনো ভাতা নাই, যদি বলা হতো যে মুক্তিযোদ্ধার পোলাপান কোনো কোটা পাবে না, তাহলে দেখতেন মুক্তিযুদ্ধ হয়তো না এরকম মারামারি শুরু হতো না। এখন শুরু হচ্ছে কেন? জুলাই যুদ্ধ বললে পরে কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ওই দিন দেখলাম যে আমাদের পর্যটন মন্ত্রী বলতেছে জুলাই যোদ্ধারা নাকি 50% ভাড়ায় বিমানে চলাচল করতে পারবে। পর্যটন প্রতিমন্ত্রীও ছিল সেখানে, সেও বলতেছে যে জুলাই যোদ্ধারা যদি পর্যটনের কোনো হোটেলে যায় 36% কমিশন পাবে। বলতেছে ওরা দিবে, তাদের বাপের নাকি এটা প্রতিষ্ঠান নাকি এই সুবিধাগুলো বিমানে যে 50% ঘোষণা করলো, এটা কি সে ক্যাবিনেটে পাস করে আনছে? কীভাবে বলে সেইগুলো? আমি জুলাই যোদ্ধা, আমায় দিবে 50%?
এখন আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যখন জুলাই যুদ্ধের ডেফিনেশনটাই যখন ঠিক করেন নাই, আপনি কীভাবে এগুলো ডিক্লেয়ার করেন? এইগুলো লোক নাটক, সব নাটক, এগুলো সব রাজনীতি। সংবিধান সংস্কার করবে না সংবিধান সংশোধন করবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কি করছে এ পর্যন্ত? আজকে ক্ষমতায় আসছে 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে কিছু করে না কেন? যে কোনো একটা করেন আপনি, এর মধ্যে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন আগের নিয়মে, হাসিনার নিয়মে। কিন্তু আপনি সব কিছু হাসিনার নিয়মে করতেছেন। সংসদ আপনি স্থানীয় সরকার করবেন, ওইটাও আগের নিয়মেই করবেন। আপনি বিচার বিভাগে আগের নিয়মে চালাচ্ছেন, একটু চেঞ্জ করছিল ওটা বাদ, ওটা নিয়ে কোনো আলোচনাই করতেছেন না। ওই যে আপনার বিচার বিভাগে আলাদা যে একটা করছিল, সচিবালয় করছিল, ওটা বাদ দিয়ে দিচ্ছেন। তো ভাই এইগুলো হলো জানেন কি, বলার জন্য বলা। মোদ্দা কথা হলো, আমি ক্ষমতায় গেছি, আমি যেমনি চাই দেশ আমি ওইভাবে চালাবো। মানে বিরোধী রাজনৈতিক দলকেও কি আপনি একই রকম ভাবেই চলতে দেখছেন? বিরোধী রাজনৈতিক দল কী করবে? তারা ওই বিরোধিতা করতেছে, তারা কী করবে? আর বিরোধী রাজনৈতিক দল আমি খবর ঠিক করিনি। বিরোধী রাজনীতি যদি খুব ভালো রাজনীতি করতো, তাহলে কি দেশ অন্যরকম চলতো নাকি? তাহলে অন্যরকম চলতো। জ্বালানি বিরোধী রাজনৈতিক দল ধরুন বললো এটা জ্বালানি এরকম হওয়া উচিত, তাতে কি আমার জ্বালানির সমস্যা মিটবে? এটা তো ডিপেন্ড করবে জ্বালানি মন্ত্রীর উপর, সরকারের উপর। আমি মনে করি সাধারণ মানুষের কাছে মূল সমস্যা হলো তার প্রতিদিনের জীবনযাপন। এটা হলো একদম মূল সমস্যা। এই সমস্যার মধ্যে যেমন ধরুন দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এগুলো সাধারণ মানুষের প্রবলেম। মানুষ যদি এগুলোর প্রতিদিনের সমস্যাগুলোর সমাধান না করতে পারে, বিএনপি কাগজে কলমে ওই যে দেখা যাচ্ছে ই বুক বাই করছে একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে, ই বুক, ওই ই বুকে বাই কোনো কাম হতো না। ওই ই বুক পড়ে কিন্তু আমি বাজারে যাই না। বাজারে যাই আমি দোকানদারে বলব, দেখো আমার কাছে ই বুক আছে, তুমি আমার এই দামের দাও, জিনিস দিবে? ই বুকে তো অনেক কথা আছে। ই বুকে দেখলাম যে স্বাস্থ্য নিয়ে অনেক কিছু লেখছে, কিন্তু এই 6 মাসে যে হামে এতগুলি লোক মারা গেছে, এটা নিয়ে ওই ই বুকে একটা শব্দও নাই। তো ওইটা কি স্বাস্থ্যের মধ্যে পড়ে না? বলতেছে যেটা তো আমাদের না, আগের গভর্নমেন্টের দায়। তো আগের গভর্নমেন্টের দায়ের বিরুদ্ধে আপনি কোনো মামলা করছেন, কোনো অ্যাকশন নিছেন? অ্যাকশন নেন নাই কেন? আবার এখনকার সমস্যার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে। না, আমি আপনার এই প্রশ্নের সাথে এটা মিলল না। আমি বলি আপনাকে যে একটা সমস্যা নিয়ে আগের সমস্যা বলতেছেন আপনি, এতগুলি শিশুর মৃত্যু হলো, বলতেছেন আগের গভর্নমেন্টের দায়। তো যার দায় তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিছেন? নেন নাই তো। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, আপনার আমলে কি হয়েছে না হয়েছে এটা ইম্পর্টেন্ট। যেমন ঠিক একই রকম ইম্পর্টেন্ট, যদি আগের কারো দায় থাকে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন না কোনো। আজকে দেখলাম জাহিদুর রহমান তার নিজস্ব ইউটিউবে বলতেছে এই যে বিদ্যুৎ না থাকা, জ্বালানি না থাকা, এটার জন্য বিএনপি কোনো দায় দেওয়া যাবে না। কী করে যাবে না? এটা নাকি আওয়ামী লীগের আমলের দায়। ঠিক আছে, আওয়ামী লীগের আমলের দায়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো ভাই ফাঁসি দিছি, তার দায় মানলাম আমি। তা আপনার কামটা কি? 2 বছর আগে আওয়ামী লীগ কী করছে সেটা যে আজকে সমস্যা হবে এটা আপনি জানতেন না? জনগণের কাছে যখন গেছিলেন ভোট চাওয়ার জন্য, তখন বলছিলেন যে আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারতাম না, আমি কিন্তু গ্যাস দিতে আমি পারবো না, কারণ আওয়ামী লীগে একাম করে গেছে। তখন তো এটা বলেন নাই, তখন মিষ্টি মিষ্টি কথা কইছেন এখন কোন আওয়ামী লীগের দায়, ফাইজলামি করে।